হ্যালো বন্ধুরা, ফ্রেন্ডস ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা প্রাচীন ভারতের এক ভয়ঙ্কর বিভীষিকাময় যুদ্ধ, যা কলিঙ্গ যুদ্ধ নামে ইতিহাসে পরিচিত, সেই কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে আলোকপাত করতে চলেছি। লাশের স্তূপ থেকে এক আহত সৈনিক বের হয়ে এসেছেন। সারা শরীর ক্ষতবিক্ষত এই সৈনিকের। চাপা পড়েছিলেন লাশের স্তূপের নিচে। জ্ঞান ফেরার পর থেকেই তার প্রচণ্ড তৃষ্ণাবোধ হচ্ছে। যুদ্ধক্ষেত্রের পাশ দিয়েই বয়ে চলা দয়ানদী দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। এক আঁজলা জল না পেলে এই যাত্রায় আর মনে হয় বাঁচবেন না। নদীর কাছাকাছি চলে আসার পর উঠে বসলেন সৈনিক। যেই না জল স্পর্শ করতে যাবেন, অমনি ভয়ে শিউরে উঠলেন তিনি। অস্ফুট স্বরে বলে উঠলেন, জল কোথায়? বিশাল দয়া নদীর জল শুকিয়ে যায়নি, তা কল্পনাও অসম্ভব। তাহলে কি দেখে ভয় পেয়েছিলেন সেই সৈনিক? নদীর জল ঠিকই বয়ে চলেছে আপন খেয়ালে, কিন্তু সেদিন দয়া নদীর জল ঠিক আমাদের পরিচিত রংহীন জলের মতো ছিল না। সেই জলের রং ছিল টকটকে লাল। হ্যাঁ, কলিঙ্গ যুদ্ধের কথাই বলছিলাম। উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে পরিচিত সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ। যুদ্ধে রক্তপাতের তীব্রতা এত ছিল যে কলিঙ্গের পাশ দিয়ে বয়ে যাওয়া দয়া নদীর জল হয়ে উঠেছিল টকটকে লাল। আমাদের আজকের আলোচনা এই ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধকে ঘিরেই। কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয় মৌর্য সম্রাট অশোক এবং প্রাচীন ভারতের শক্তিশালী রাজ্য কলিঙ্গের মধ্যে। প্রাচীন ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজ্য কলিঙ্গের পূর্ব দিকে গঙ্গা, উত্তরে গোদাবরী নদী বয়ে চলেছে। এর উত্তরে মৌর্য সাম্রাজ্যের দক্ষিণ রাজ্য অবস্থিত ছিল। বর্তমানে মানচিত্রে চোখ বুলালে প্রাচীন কলিঙ্গের গুরুত্বপূর্ণ নগরী সমূহকে উড়িষ্যার মাঝে খুঁজে পাওয়া যাবে। কলিঙ্গের সমৃদ্ধির প্রতীক ছিল হাতি। প্রাচীন ভারতে কলিঙ্গের হাতির মতো বিশাল হাতি আর কোথাও কেউ দেখেছে কিনা সন্দেহ আছে। গ্রিক পণ্ডিত ডিওদারাসের পাণ্ডুলিপি ঘেঁটে পাওয়া যায়, কোনো বহিরাগত রাষ্ট্রের আক্রমণে কলিঙ্গ মুখ থুবড়ে পড়েনি। কলিঙ্গের শক্তিশালী হস্তি বাহিনীর সাথে পাল্লা দেওয়ার মতো ক্ষমতাধর রাজ্য তখন একটিও ছিল না। কলিঙ্গ রাজ্যের অধীনে বেশ কিছু সমুদ্র বন্দর ছিল, যার দৌলতে কলিঙ্গ ব্যবসা বাণিজ্যে ভারতবর্ষের শীর্ষে আরোহণ করে। তাদের সামরিক শক্তি ছিল অদম্য। হস্তি বাহিনী ছাড়াও কলিঙ্গের সাধারণ সৈন্য সংখ্যা যে কোনো রাজ্যের থেকে বেশি ছিল। গ্রিক দূত ম্যাগাস্থিনিস তাঁর ইন্ডিকাতে পরোক্ষভাবে কলিঙ্গের সামরিক শক্তির বর্ণনা তুলে ধরেছেন। তিনি লেখেন, প্রথম মৌর্য সম্রাটের সময় কলিঙ্গের রাজার রক্ষার্থে প্রায় 60,000 পদাতিক, 1,000 অশ্বারোহী এবং 700 হাতি মজুদ ছিল। ভেবে দেখুন, যদি রাজার ব্যক্তিগত প্রতিরক্ষায় এত বড় বাহিনী নিয়োজিত থাকে, তাহলে পুরো রাজ্য জুড়ে কত বিশাল বাহিনী নিয়োজিত থাকতে পারে। মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট অশোক। তাঁর পিতামহ চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের বুকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। সম্রাট অশোক বিন্দুসারের পুত্র ছিলেন। সম্রাট অশোকের সাম্রাজ্যের বিস্তৃতি নিয়ে নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। বলতে গেলে তিনি সমগ্র ভারত উপমহাদেশ জয় করেছিলেন। অশোকের সাম্রাজ্য পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল। সিংহাসনে বসার পর তিনি তার পিতামহের রাজ্য বিস্তৃতিতে মনোযোগ দেন। মৌর্য বংশের সম্রাট চন্দ্রগুপ্ত একবার কলিঙ্গ জয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি শোচনীয়ভাবে পরাজিত হন। তার পুত্র বিন্দুসার একবার কলিঙ্গ অভিযান চালান, কিন্তু তবুও তিনি ব্যর্থ হন। কিন্তু সম্রাট অশোক দমে যাওয়ার পাত্র নন। ভারতের বুকে কলিঙ্গ রাজ্য দক্ষিণাঞ্চলের সাথে উত্তরপ্রদেশের যোগসূত্র হিসেবে অবস্থান করছিল। কলিঙ্গ জয় করতে পারলে দক্ষিণে অভিযান পরিচালনা করা অনেক সহজ হয়ে যাবে। এই কথা মাথায় রেখে সম্রাট অশোক নতুন করে কলিঙ্গ জয়ের নকশা শুরু করেন। চন্দ্রগুপ্তের আমলে মৌর্যদের অধীনে 6 লাখ পদাতিক,
30,000 অশ্বারোহী, 9,000 হাতি এবং 8,000 যুদ্ধরথ বিদ্যমান ছিল। সম্রাট অশোকের আমলে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি পায়। এমনকি তিনি সিরিয়া থেকে সুদক্ষ সেনা সদস্য এনে তার দলে ভেড়ান। এ থেকেই বোঝা যায় সম্রাট অশোক কলিঙ্গ জয়ের জন্য কতটা মরিয়াছিলেন। কলিঙ্গ যুদ্ধের সঠিক কারণ নিয়ে ইতিহাসে শক্ত কোনো দলিল মেলেনি। তবে কলিঙ্গ জয়ের মাধ্যমে মৌর্যরা রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই লাভবান হতে চলেছেন, এই কথাটি উপলব্ধি করেছিলেন সম্রাট অশোক। ইতিহাসবিদদের মতে কোনো রাজ্য যদি মৌর্যদের বিরুদ্ধে সমান তালে লড়াই করার ক্ষমতা রাখে তাহলে সেটা একমাত্র কলিঙ্গ রাজ্য। অর্থাৎ মৌর্যদের ভারত শাসনের পথে কাঁটা ছিল কলিঙ্গ। কলিঙ্গ যুদ্ধের সময়কাল খ্রিস্টপূর্ব 261 সাল। সম্রাট অশোক তার শাসনের 12 বছর পূর্তিতে কলিঙ্গ অভিযানের ইচ্ছা প্রকাশ করেন। তখন কলিঙ্গ রাজ্য তৎকালীন জাভা, সিংহল এবং মালয় রাজ্যের সাথে হাত মিলিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। সম্রাট অশোক আর দেরি করতে চাইছিলেন না। তিনি কলিঙ্গের রাজা আনন্দ পদ্মনাভমের নিকট দূত প্রেরণ করেন। অশোক অবিলম্বে কলিঙ্গকে মৌর্য বংশের সমীপে আনুগত্য স্বীকার করার আদেশ দেন। রাজা আনন্দ এই অপমানে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অশোকের দাবি নাকচ করে দেন। সম্রাট অশোক যেন এই বার্তার জন্যই অপেক্ষা করছিলেন। তিনি নিজে শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে কলিঙ্গের দিকে যাত্রা শুরু করেন। ওদিকে কলিঙ্গের যোদ্ধারাও নিজেদের অস্ত্র শান দিতে থাকেন। সম্রাট অশোকের শাসনকালে কলিঙ্গ যুদ্ধই একমাত্র যুদ্ধ যেখানে তিনি সশরীরে উপস্থিত ছিলেন। অশোকের সুসজ্জিত বিশাল বাহিনীর সাথে কলিঙ্গ বাহিনীর প্রথম সাক্ষাৎ হয় ধৌলি পাহাড় ময়দানে। সেখানে দুই বাহিনী তাদের সকল শক্তি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথম দিক থেকেই অশোকের কলাকৌশলের কাছে কলিঙ্গের সৈনিকরা পেরে উঠছিলেন না। কিন্তু কলিঙ্গের শক্তিশালী বাহিনী এত সহজে পরাজয় স্বীকার করতে নারাজ। তারা বিভিন্ন দিক থেকে প্রতি আক্রমণ করে ঘুরে দাঁড়াতে থাকেন। যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক রক্তক্ষয় হয়। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের জন্য অনেক আগে থেকেই প্রস্তুত ছিলেন। তাই তিনি ভালো করেই জানতেন কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই ফের কলিঙ্গ সৈন্যরা পিছু হটতে থাকেন। সম্রাট অশোক ধরেই নিয়েছিলেন যে তিনি জয়ী হতে চলেছেন, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়। কলিঙ্গ সৈন্যদের সাথে যুদ্ধে যোগ দেয় কলিঙ্গের সাধারণ জনগণ। তৎকালীন জনগণের মাঝে স্বাধীনতাবোধের এই দৃষ্টান্ত ছিল অত্যন্ত বিরল। সময় যত গড়াতে থাকে যুদ্ধের তীব্রতা তত বাড়তে থাকে। যুদ্ধের শুরু ধৌলি পাহাড় ময়দানে হলেও দেখতে দেখতে এক সময় সেটা পুরো কলিঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ে। কলিঙ্গের সক্ষম পুরুষরা যুদ্ধে যোগদান করতে থাকেন। যুদ্ধের ময়দান ক্রমশই লাশের পর লাশের স্তূপ গড়ে ওঠে। কলিঙ্গের আকাশে তখন শকুনের আনাগোনা। এই বীভৎস দৃশ্য দেখে যে কারোর মন বিষিয়ে উঠবে, কিন্তু কোনো পক্ষেই হাল ছেড়ে দিতে রাজি নয়। যুদ্ধ চলতে থাকে পুরো দমে। যুদ্ধক্ষেত্রের পাশ দিয়ে বয়ে চলা শান্ত দয়া নদীর জল মুহূর্তের মধ্যে টকটকে লাল হয়ে যায়। নদীর রক্তস্রোত পুরো ভারত জুড়ে বয়ে চলল, ছড়িয়ে দিল কলিঙ্গের হাহাকার। এক সময় মনে হচ্ছিল যুদ্ধের ফলাফল কলিঙ্গদের পক্ষেই যাবে, কিন্তু অপরাজেয় সম্রাট অশোক শেষ পর্যন্ত বিজয়ী হলেন। কলিঙ্গের প্রতিটি সৈনিক শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত যুদ্ধ করে গেলেন। প্রায় 1 বছর যুদ্ধ চলল। আনুমানিক 1,50,000 কলিঙ্গ সেনা প্রাণ হারালেন। অপরদিকে প্রায় 1 লক্ষ মৌর্য সৈনিক মারা যান। কথিত আছে যুদ্ধ পরবর্তী সময়ে কলিঙ্গে শ্রম খাটানোর জন্য কোনো জীবিত দাস খুঁজে পাওয়া যায়নি। কলিঙ্গ যুদ্ধে বিজয়ী সম্রাট যুদ্ধ শেষে যখন কলিঙ্গের ময়দানে বীর দর্পে পদচারণা করেন, তখন চারিদিকে মানুষের কান্না আর্তনাদ তার মনকে ব্যথিত করে তোলে। কলিঙ্গের ঘরে ঘরে বিধবা আর পিতৃহীনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। সম্রাট অশোক এই বিজয় চাননি। তিনি চেয়েছিলেন কলিঙ্গকে করায়ত্ত করতে, কিন্তু পেলেন এক মৃত্যুপুরী, যাকে বশ্যতা স্বীকার করাতে চেয়েছিলেন
পরিণামে পেলেন এক নিস্তব্ধ শ্মশান। ময়দানের যুদ্ধ ঠিক শেষ হয়ে গেল, কিন্তু অশোকের মনে শুরু হলো এক নতুন যুদ্ধ। লোকমুখে প্রচলিত আছে, যুদ্ধের পর এক কলিঙ্গ বৃদ্ধা অশোকের দরবারে হাজির হন। কলিঙ্গের যুদ্ধে বৃদ্ধার স্বামী, পিতা এবং সন্তান প্রাণ হারান। তিনি কাঁদতে কাঁদতে সম্রাট অশোককে প্রশ্ন করেন, আপনার কারণে আমি সব হারিয়েছি, এখন আমি কি নিয়ে বাঁচব? বৃদ্ধার এই প্রশ্ন সম্রাটকে ভীষণভাবে ভাবিয়ে তোলে। তার পক্ষে এই গ্লানি সহ্য করা অসম্ভব হয়ে পড়ে। ভেঙে পড়েন অসামান্য শক্তিধর সম্রাট। এরপর তিনি মৌর্য সাম্রাজ্যের বিলুপ্তির ঘোষণা করেন। তিনি নিজে আর যুদ্ধে অংশ নেবেন না বলেও সিদ্ধান্ত নেন। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, অহিংস নীতির অনুসারী হন। এভাবে কলিঙ্গ যুদ্ধের ফলে অশোকের রাজ্য পরিচালনার নীতিতে আমূল পরিবর্তন আসে। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করেন। সম্রাট অশোকের গৃহীত পদক্ষেপগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হল, সম্রাট অশোক ধর্মবিজয় অর্থাৎ ধর্মের দ্বারা জয়ের নীতি প্রতিষ্ঠা করেন। কখনো অস্ত্র স্পর্শ করবেন না বলেও প্রতিজ্ঞাবদ্ধ হন। মৌর্য সাম্রাজ্যে যুদ্ধনীতি রদ করেন। যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য বিস্তারের পন্থা চিরতরে বাতিল হয়। তিনি হাজার হাজার স্তম্ভ নির্মাণ করেন, সেখানে অহিংসার বাণী খোদাই করে দেওয়ার ব্যবস্থা করেন। বর্তমান ভারতের জাতীয় প্রতীক বিখ্যাত অশোক স্তম্ভ এই ঘটনারই স্মৃতির ধারক হয়ে দাঁড়িয়ে আছে। তিনি ভারত জুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তৎপর হন। তিনি ভারতের বাইরে বিভিন্ন সাম্রাজ্যে অহিংসার বাণী প্রচার করেন। তিনি শ্রীলঙ্কা, গ্রিস, ম্যাসিডোনিয়া এবং সিরিয়াতে বৌদ্ধ ধর্ম প্রচার করবার জন্য দূত প্রেরণ করেন। সম্রাট অশোককে ভারতের ইতিহাসে মহান হিসেবে উল্লেখ করা হয়। তার মাহাত্ম্যের পিছনে কলিঙ্গ যুদ্ধের ভূমিকা অপরিসীম। এই যুদ্ধের মাধ্যমে ভারতের বুকে শান্তির বাণী প্রচারিত হওয়ার নতুন যুগ সৃষ্টি হয়। পুরো ভারতবর্ষের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করে কলিঙ্গ যুদ্ধ। ইতিহাসবিদদের মতে ভারতের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ। এর মতো রক্তক্ষয়ী যুদ্ধ আর কখনো হয়নি। কলিঙ্গ যুদ্ধ শুধু ইতিহাসে রোমাঞ্চকর ঘটনাই নয়, এর মাঝে লুকিয়ে আছে এক অন্তর্নিহিত বাণী। বর্তমানে পৃথিবীর বুকে শান্তি বজায় রাখতে হলে আমাদের এই বাণীই বুকে ধারণ করতে হবে। আর সেটা না হলে হয়তো নতুন কোনো কলিঙ্গ যুদ্ধের সাক্ষী হতে হবে আমাদের। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম আরও নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে ভুলবেন না।